মিলর্ড আমি কোনো দোষ করিনি, আমি সম্পূর্ণ নির্দোষ, ওরা আমাকে দোষী বলছে, আমাকে দোষী বানাতে চাইছে, কিন্তু আসলে আমি ওদের ভণ্ডামি সকলের সামনে ফাঁস করে দেওয়ার জন্য এসেছি। বাংলা সিনেমার ডায়লগ মনে হচ্ছে তো? আগে না, এরকমটাই নাকি পশ্চিমবঙ্গের বুকে সত্যিকারের ঘটনা ঘটছে। জানা যাচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা সেটা শুরু হবে, তার কাজকর্ম শুরু হয়ে গেছে, কিন্তু এই এসআইআর এর কাজ বা ভোটার তালিকা থেকে ভুয়ো নাম বাদ দেবার যে কাজ, সেটাকে নাকি সব রকমভাবে ভেস্তে দেবার সম্পূর্ণ প্রচেষ্টা করা হচ্ছে। আবার সেই প্রচেষ্টাকে ভেস্তে দেওয়ার জন্য, ফাঁস করে দেওয়ার জন্য একজন ব্যক্তি তিনি সর্বসমক্ষে হাজির হয়েছেন বলে তিনি দাবি করছেন। আমি জানি আপনাদের মনে একাধিক প্রশ্ন জাগছে, আবার কি, এখন আবার কি হচ্ছে, এটা আবার কি হলো, এরকম অনেক প্রশ্ন মাথায় আসছে। তো আমরা তাহলে গোটা বিষয়টা একটু প্রথম থেকে দেখি। আপনারা জানেন নির্বাচন কমিশনের তরফ থেকে আমাদের রাজ্য সরকারকে বলা হয়েছিল 4 জন আধিকারিককে সাসপেন্ড করতে এবং তাদের বিরুদ্ধে এফআইআর করতে। কেন? তারা ভোটার তালিকায় কারচুপি করেছেন, এই অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল। নির্বাচন কমিশন বলে যে হ্যাঁ তারা দোষ করেছেন, আমরা এর প্রমাণ পেয়েছি, অতএব আপনারা, মানে রাজ্য সরকারকে উদ্দেশ্য করে নির্বাচন কমিশন বলে আপনারা এই 4 জনকে সাসপেন্ড করুন এবং এদের বিরুদ্ধে এফআইআর করুন। এবার আমাদের মুখ্যমন্ত্রী আপনারা জানেন বিভিন্ন মঞ্চে বারবার এই কথা বলেছেন, কাউকে শাস্তি পেতে দেব না, আমি কাউকে সাসপেন্ড করতে দেব না, এসব করা যাবে না, কিছুতেই হবে না। তারপর জানা গেল যে আমাদের রাজ্যের মুখ্য সচিবকে নির্বাচন কমিশন দিল্লিতে তলব করেছে, সেখান থেকে ফিরে মুখ্য সচিব চিঠি লিখলেন যে না আপনারা যা বলছেন সেই কাজ আমরা অবশ্যই করব, আমরা সাসপেন্ড করে দেব। এরপর জানা গেল যে না সেসব করে দেওয়া হয়েছে, যদিও মুখ্যমন্ত্রী বলেই চলেছেন যে আমি কাউকে শাস্তি পেতে দেব না, তারপরেও জানা গেল সাসপেন্ড তো করতেই হয়েছে। কিন্তু তারপর যে তথ্য সামনে আসলো সেখানে দেখা গেল যে একটি মামলা আদালতে গেছে এবং সেখানে নির্বাচন কমিশন দাবি করছে যে নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্য সরকারকে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশ রাজ্য সরকার এখনো সম্পূর্ণরূপে কার্যকর করেনি। সেটা কেন? বলা হচ্ছে যে এখনো পর্যন্ত মাত্র 2 জনকে নির্বাচন কমিশনের নির্দেশে, যেখানে 4 জনকে সাসপেন্ড করার কথা ছিল, রাজ্য সরকার মাত্র 2 জনকে সাসপেন্ড করেছে এবং কারোর বিরুদ্ধেই এখনো রাজ্য সরকার এফআইআর করেনি। নির্বাচন কমিশনের আইনজীবী আদালতের কাছে আবেদন করেন যে আপনারা দয়া করে রাজ্য সরকারের কাছে তথ্য তলব করুন, রাজ্য সরকারকে রিপোর্ট জমা দিতে বলুন, আপনারা প্রশ্ন করুন রাজ্য সরকারকে কেন নির্বাচন কমিশনের নির্দেশ এখনো পর্যন্ত রাজ্য সরকার সম্পূর্ণরূপে কার্যকর করেনি। ইচ্ছা করে প্রকৃত দোষী যারা তাদেরকে কি আড়াল করার চেষ্টা করা হচ্ছে? রাজ্য সরকার যদি এই জবাব দেয় সেখান থেকেই আমরা বুঝতে পারবো যে কেন রাজ্য সরকার এখনো 4 জনকে সাসপেন্ড করেনি, 4 জনের বিরুদ্ধে কেন এখনো এফআইআর করেনি, কাউকে লুকানোর চেষ্টা করা হচ্ছে কিনা, কার নির্দেশে এই নির্বাচন কমিশনের নির্দেশ এখনো পর্যন্ত কার্যকর করা হয়নি, কে সেই অর্ডারটা দিয়েছেন বা আটকে রেখেছেন, সেই সমস্ত তথ্যই তাহলে সামনে উঠে আসবে। তারই সঙ্গে নির্বাচন কমিশনের তরফ থেকে আদালতে জানানো হয় যে এসআইআর এর কাজ আমরা শুরু করে দিয়েছি পশ্চিমবঙ্গে, খুব তাড়াতাড়ি একদম অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেটা জারি করা হবে, সবাইকে জানিয়ে দেওয়া হবে এবং এসআইআর এর মাধ্যমে ভুয়ো ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে, যারা যোগ্য, যাদের নাম এখনো ভোটার তালিকায় ওঠেনি তাদের নাম কিন্তু ভোটার তালিকায় তোলা হবে। এইখানেই উঠে আসছে আরেকটি নাম, অরুণ গড়াই। কে তিনি? তিনি দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ মহকুমার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার ছিলেন, এখন আর নেই, কারণ তাকে সাসপেন্ড করা হয়েছে, তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এবং এখন এই অরুণ গড়াইয়ের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা চলছে। কেন? তার বিরুদ্ধে অভিযোগটা কি? অভিযোগ হচ্ছে অরুণ গড়াই কাকদ্বীপের যিনি যুগ্ম বিডিও স্বপন কুমার হালদার, তার লগইন আইডি পাসওয়ার্ড ব্যবহার করে শতাধিক ভুয়ো নাম ভোটার তালিকায় যুক্ত করেছেন, অর্থাৎ তিনি ভোটার তালিকায় কারচুপি করেছেন। তারই সঙ্গে অনেক বৈধ নাম যাদের তালিকায় থাকার কথা সেই নামগুলোকে তিনি সরিয়ে দিয়েছেন। এবার স্বপন কুমার হালদার যুগ্ম বিডিও, তার লগইন আইডি পাসওয়ার্ড ব্যবহার করে তিনি এই কাজ করেছেন। তারই সঙ্গে স্বপন কুমার হালদারের ফোন নম্বরের জায়গায় তিনি নিজের ফোন নম্বর ব্যবহার করেছেন, যাতে এই সমস্ত তথ্য যাচাইয়ের প্রক্রিয়া অরুণ গড়াইয়ের নিজের হাত দিয়ে নিয়ন্ত্রিত হয়। ভোটার ফর্ম সেটা নিষ্পত্তির সময় তিনি এই কাণ্ড কারখানা ঘটিয়েছেন, টাকার বিনিময়ে তিনি এই সমস্ত কাজ করেছেন, স্থানীয় বাসিন্দারা এমনটাই অভিযোগ করছেন। প্রথম যখন এই খবর, এই অভিযোগের কথা সামনে আসে, নির্বাচনী দপ্তরের একজন আধিকারিক তিনি বলেন যে অরুণের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে, তাকে সাসপেন্ড করা হতে পারে এবং তারই সঙ্গে এরপর আমরা আইনি পদক্ষেপও গ্রহণ করতে পারি, যেটা পরবর্তীকালে গ্রহণ করা হয়েছে। বুঝতেই পারছেন তার বিরুদ্ধে এফআইআর হয়েছে, ফৌজদারি মামলা হচ্ছে। এখন এই অরুণ গড়াই আদালতে এসে
দাবি করছেন যে তিনি আসলে হুইসেল ব্লোয়ার, তিনি আসলে ভেতরের যে দুর্নীতি সেটাকে ফাঁস করে দিয়েছেন এবং সেই জন্য পুলিশ তাকে মিথ্যে মামলায় ফাঁসাতে চাইছে, আর সেই কারণেই আদালতের কাছে তিনি রক্ষা কবচ চেয়েছেন। অরুণ গড়াইয়ের আইনজীবী বিল্লদল ভট্টাচার্য তিনি আদালতে দাঁড়িয়ে বলছেন 1 নম্বর দাবি অরুণ গড়াইয়ের, সেটা হচ্ছে কাকদ্বীপের একটি গ্রাম পঞ্চায়েত থেকে প্রচুর পরিমাণে ভুয়ো জন্ম মৃত্যুর সার্টিফিকেট দেওয়া হয়েছে, ভুয়ো জন্ম এবং মৃত্যুর সার্টিফিকেট দেওয়া হয়েছে। 2 নম্বর দাবি, এই সমস্ত ভুয়ো জন্ম মৃত্যু এবং বাসিন্দাদের সার্টিফিকেটকে ব্যবহার করে ভোটার তালিকায় নাম ঢোকানো হচ্ছে, বাদ দেওয়া হচ্ছে, ভোটার তালিকার নাম স্থানান্তর করা হচ্ছে। এবার এই যে সমস্ত ঘটনা ঘটেছে এগুলোর হুইসেল ব্লোয়ার বা এই সমস্ত দুর্নীতিকে ফাঁস করেছেন অরুণ গড়াই। তিনি বলছেন যে আমি এই যে ঘটনা এর তদন্তের জন্য সিবিআই দাবি করছি, সিবিআই এসে তদন্ত করুক, এবং তারই সঙ্গে তিনি আদালতের কাছে রক্ষা কবচের দাবি করেছেন। এখন জানা যাচ্ছে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চের তরফ থেকে অরুণ গড়াইয়ের রক্ষা কবচের মেয়াদ 11ই নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। ওই দিন এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। তাহলে একদিকে কাকদ্বীপের এই ঘটনা, যেখানে অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার তাকে সাসপেন্ড করা হয়েছে, তার বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপি করার অভিযোগ রয়েছে, এখন মামলা চলছে। তিনি বলছেন ভুয়ো জন্ম মৃত্যু বাসিন্দা সার্টিফিকেট ব্যবহার করে ভোটার তালিকায় আসলে কাকদ্বীপে নাম তোলা হচ্ছে, বাদ দেওয়া হচ্ছে এবং নাম স্থানান্তরিত করা হচ্ছে। এইবারে কাকদ্বীপে যখন এই ঘটনা ঘটছে তখন আরেকদিকে কোচবিহারে এসআইআর নিয়ে আরেক তামাশা শুরু হয়েছে। কোচবিহারে হঠাৎ করে ভুয়ো বার্থ সার্টিফিকেটের একটা কেস উঠে এসেছে। জন্মের যে শংসাপত্র, যেটা বার্থ সার্টিফিকেট, এইটা ভুয়ো, এইটাকে নকল করা হচ্ছে, এরকম ঘটনার কথা সামনে উঠে আসছে। 70-72টা প্রায় এইরকম জাল ভুয়ো বার্থ সার্টিফিকেট সামনে উঠে এসেছে এবং এটা খুবই ইন্টারেস্টিং। তার কারণ আপনারা জানেন যে এসআইআর প্রক্রিয়া যেটা হতে চলেছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা, সেখানে কিন্তু এই বার্থ সার্টিফিকেট বা জন্মের শংসাপত্র এটিকে একটি নাগরিকত্বের প্রমাণের নথি হিসেবে কিন্তু তালিকাভুক্ত করা আছে। অন্তত বিহারের যে তালিকা সেখানে এটা তালিকাভুক্ত রয়েছে। তো এখানে ঘটনাটা কি, কোচবিহার মিউনিসিপ্যালিটির কিছু আধিকারিক তারা খেয়াল করেন যে কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে লোকজন এই বার্থ সার্টিফিকেট নিয়ে আসছেন, ম্যানুয়াল বার্থ সার্টিফিকেট, পুরনো বার্থ সার্টিফিকেট, এবং নিয়ে এসে বলছেন এসআইআর এ তো বার্থ সার্টিফিকেট লাগবে, তো সেই কারণে আমাদের জন্মের শংসাপত্রের ডিজিটাল রেকর্ড আপনারা বের করে দিন। প্রচুর লোকজন আসছেন এবং সেখানে এই ম্যানুয়াল বার্থ সার্টিফিকেটগুলো হাতে নিয়ে চেক করার সময়, যাচাই করার সময় অনেক ক্ষেত্রেই বেরোচ্ছে যে যারা ডিজিটাল রেকর্ড বের করে দিন, ডিজিটাল কপি বের করে দিন বলে আসছেন, তাদের অনেকেরই এই ম্যানুয়াল বার্থ সার্টিফিকেটগুলো ভুয়ো, জাল করা হয়েছে। মানে দেখে মনে হচ্ছে কারা যেন ক্রমাগত এই বার্থ সার্টিফিকেট জাল করে চলেছেন, জন্মের শংসাপত্র, ভুয়ো শংসাপত্র তৈরি করে চলেছেন, নকল করে চলেছেন এবং দেখার চেষ্টা করছেন যে কোন নকলগুলো, কোন জালিগুলো সিস্টেমের ফাঁক গলে বেরিয়ে যায় এবং কোনগুলো মানে গৃহীত হয়ে যায়, আর কোনগুলো আটকায়, কতগুলো আটকায় আর কতগুলো ভেতর দিয়ে চলে যায়, আমরা একটু দেখার চেষ্টা করি। সেই রকম একটা কাণ্ড কেমন যেন হচ্ছে বলে মনে হচ্ছে। এই মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান আমিনা আহমেদ, তার সন্দেহ হয়, নামটা আরেকবার বলবো নাকি, আমিনা আহমেদ, তার সন্দেহ হয়। কেন? তিনি বলছেন যে একজন মহিলা একটি ম্যানুয়াল বার্থ সার্টিফিকেট নিয়ে তার কাছে এসে দাবি করেন যে আপনি এটাকে ডিজিটাইজ করে দিন, ডিজিটাল রেকর্ড হিসেবে এটাকে বের করে দিন। এবার আমিনা আহমেদ সেই ম্যানুয়াল সার্টিফিকেটটা হাতে নিয়ে যখন খুঁটিয়ে খুঁটিয়ে যাচাই করছেন, তখন তিনি দেখেন যে ওই ম্যানুয়াল সার্টিফিকেটে আমিনা আহমেদেরই সই রয়েছে, মানে তারই সই করা একটা ভুয়ো বার্থ সার্টিফিকেট তার কাছে এসেছে। কিন্তু তিনি দেখছেন যে ওই ডকুমেন্টটাতে আমিনা আহমেদ নামটা যেভাবে সই করা হয়েছে তার সঙ্গে আমিনা আহমেদের অ্যাকচুয়াল সইয়ের বিন্দু মাত্র কোনো মিল নেই। এখানেই তার সন্দেহ হয়। তিনি তখন ওই মহিলাকে, যিনি বার্থ সার্টিফিকেটটা নিয়ে এসেছেন, তাকে প্রশ্ন করেন যে তোমার ডকুমেন্টে আমার সই তো আছে দেখাচ্ছে, আমার নামের সই, কিন্তু আমার সইয়ের থেকে এটা তো সম্পূর্ণ আলাদা, তুমি কোথা থেকে এই কাগজ পেয়েছো, কে আমার সই জাল করেছে? সঙ্গে সঙ্গে আমিনা আহমেদ বলছেন যে মহিলাকে এই প্রশ্ন করা হয়, যিনি ওই বার্থ সার্টিফিকেটটা এনেছিলেন ডিজিটাইজ করানোর জন্য, তিনি সেটা ফেলে রেখে ওখান থেকে দৌড় একেবারে হাপিস। এবং এই রকম ভাবে বার্থ সার্টিফিকেট ফরজারির একটা কেস কিন্তু উঠে আসছে। প্রায় 70-72টা এরকম জাল সার্টিফিকেট ধরা পড়েছে, প্রতিদিন প্রায় 2-4টে করে এরকম ফলস সার্টিফিকেট বেরোচ্ছে। এবার এইখানে দেখুন কি ইউনিক ওয়ে অফ ফরজারি, যেখানে কোনো একজন আধিকারিকের নাম সই করা আছে কিন্তু তার আসল সইয়ের সঙ্গে ওই ডকুমেন্টের সইয়ের বিন্দুমাত্র কোনো মিল নেই। তাহলে যিনি ওই ডকুমেন্টটা নিয়ে আসছেন ডিজিটাইজ করানোর জন্য, সেক্ষেত্রে আধিকারিক যিনি যাচাই করছেন তিনি যদি খুব খুঁটিয়ে না দেখেন, সেটা কিন্তু বেরিয়ে যাবে, ডিজিটাইজ হয়ে যাবে। আর একবার যদি ডিজিটাল
রেকর্ড হিসেবে ডিজিটাইজড হয়ে ওই বার্থ সার্টিফিকেট বেরিয়ে যায়, তাহলে ভুলটা ভুলই রয়ে যাবে, ওটা অলমোস্ট একটা আসল ডকুমেন্টে পরিণত হবে, আর কিন্তু ওটাকে ধরার কোনো জায়গা থাকবে না, আর আটকানোর জায়গা থাকবে না। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন বলছে এসআইআর আমরা করব, তোড়জোড় শুরু করে দিয়েছি, এখনো সেটা শুরু হয়নি। কবে থেকে হবে আমরা জেনেছি অক্টোবর থেকে, কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়াল ডেটটা সামনে আসেনি। তাতেই এত সুন্দর সুন্দর ঘটনার কথা, এত ভুয়ো ডকুমেন্টের কথা সামনে উঠে আসছে। একবার যখন এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গে, তখন কি ধরনের খবর সামনে আসবে একবার ভাবুন। একেবারে ওয়াও ঘটনা ঘটবে সব। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।